কয়েকদিন আগে তোমাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলাম যে আমাকে কিছু গঠনমূলক প্রশ্ন করো, আমি জবাব দিব। তো তোমাদের কিছু কালেকশন করা প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম এই পর্বে। অনেক দেরিতে প্রকাশ করার জন্য দুঃখিত, তোমরা দেখতে পারো। শুভেচ্ছা। আজ আমি প্রশ্ন উত্তরের দ্বিতীয় ভাগে চলে এলাম তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে। যে প্রশ্নগুলো আমি স্বয়ং নিজে তোমাদেরকে বলেছি যে তোমরা আমাকে কিছু গঠনমূলক প্রশ্ন করো, যেগুলোর উত্তর আমি দিব ভিডিও ক্যামেরার সামনে। এবং আজকে হচ্ছে প্রথম পর্ব আমি আগেই প্রকাশ করেছি, আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব প্রকাশ। এবং আমি কিছু প্রশ্ন আবারও কালেকশন করেছি। সেখান থেকে প্রথমেই যে প্রশ্নটি আমি পড়ব সেটি আমাকে লিখেছেন রূপেশ কর্মকার। উনি লিখেছেন যে আপনি কেন আমাকে আর আমার ছোট ভাইকে এত স্নেহ করেন? অবশ্যই রূপেশ, তোমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, তোমার পরিবারকে যারা পার্সোনালি জানে, আমি ট্রাস্ট করি যে তারা তোমাদেরকে যথেষ্ট ভালোবাসবে এবং স্নেহ করবে, যেটার পরিপ্রেক্ষিতে তুমি আমাকে আবিষ্কার করেছো যে আমি তোমাকে এবং তোমাদেরকে অনেক পছন্দ করি। নট অনলি তোমরা দুই ভাই, তোমাদের বাবাকেও আমি যথেষ্ট সম্মান করতাম, কারণ উনি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি এবং খুব ফানিস্টিক মাইন্ডের মানুষ ছিলেন। আমার পিতৃ সমতুল্য, বাট আমার সঙ্গে ভালো বন্ডিং ছিল। তো সৃষ্টিকর্তা ওনাকে নিয়ে গেলেন বিগত কয়েক মাস আগে। নিশ্চয়ই তিনি মানে উপযুক্ত জায়গাতে আছেন। আর তোমাদেরকে স্নেহ করি বা ভালোবাসি, এটার নেপথ্যে আমি ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে তোমাদের যে মানে দায়িত্বশীলতা। বিশেষ করে তোমরা তো শহরবাসী, তোমরা কেউ স্টুডেন্ট, কেউ চাকুরিজীবী। তো তোমরা যখন ঈদ ফেস্টিভ্যালে তোমরা নোয়াখালীতে আসো, আমি তো একদম নিখুঁতভাবে দেখতাম যে তুমি এবং তোমার ভাই তোমার বাবার ব্যবসাটাকে কিভাবে মেনটেনেন্স করো, কিভাবে লুক আফটার করো। এগুলো দেখে দেখে না আমি তোমাদের প্রতি যথেষ্ট আমার মোহ বাড়লো, আগ্রহ বাড়লো। এবং তোমাদের নিখুঁত ভদ্রতা, তোমাদের মানে সুন্দর আচরণ, সবকিছু না আমাকে টাচ করলো। এখন পৃথিবীতে যারা তোমার মানে যারা একটু নিখুঁত মনের মানুষ, খুব ওয়েল বিহেভিয়ার যারা সবসময় প্রদর্শন করতে পারে, তাদের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকবেই। এটা হচ্ছে রিয়েলিটি। আর পার্সোনালি তোমরা অনেক ভালো ছেলে। আমি বারবার এগুলো ব্যাখ্যা, হয়তো বিভিন্ন পোস্টে তোমাদের কমেন্ট বক্সে গিয়ে আমি লিখি যে তোমরা হচ্ছে ভীষণ ভালো ছেলে, ভীষণ ভদ্র ছেলে, খুবই নম্রভদ্র, খুবই পরোপকারী। ওহাব ওহি আমাকে লিখেছেন যে লেখালেখির ক্ষেত্রে জোবায়েরা আজও একটি ব্র্যান্ড নেই, সেই কবে থেকে শুরু করে আজও বিদ্যমান। অন্যদিকে সম্প্রতি যুক্ত হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর। প্রশ্ন হচ্ছে এই দুটো কি সমানতালে চলবে? ওহাব ভাই, আমি প্রথমেই বলবো যে আমি কন্টেন্ট ক্রিয়েটর নই বা আমি ব্লগার নই। কারণ কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার হতে হলে যেই মেধাগুলো দরকার, ইনস্ট্যান্ট যে ইন্টেলেকচুয়ালিটি, এগুলো দরকার, এগুলো আমার মধ্যে একদম নেই। অর্থাৎ জিরো লেভেলে আমার সেই নলেজ। সো আমি কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু আমার ভাল লাগে আমার ভিডিও ক্যামেরার সামনে কথা বলতে, কোনো কিছু দেখাতে, কোনো কিছু আমি এক্সপ্রেস করব। আমার দৈনন্দিন জীবনের কাজগুলো আমি একটু আমার মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে একটু প্রকাশ করব। আগে আমরা স্ট্যাটাস লিখতাম, হাত দিয়ে লিখে লিখে অনেকগুলো পোস্ট করতাম প্রতিদিন। এখন তো সেই সুযোগটা আমরা পাচ্ছি যে আমরা ভিডিও ক্যামেরার সামনে কি করছি এগুলো দেখাবো এবং ভয়েস ওভার করে সেটা বলে দিব। এটাই হচ্ছে আমার আসলে ভিডিও করার আসল কারণ। অন্য কোনো কারণ এখানে মানে সংযুক্ত না। কিন্তু আমার ভাল লাগে যে ক্যামেরার সামনে আমি একটু ডিজাইন করে কথা বলবো, একটু গুছিয়ে সাজিয়ে আমি কথা বলবো। এটা হচ্ছে আমার ভিডিও করার আসল উদ্দেশ্য। আর লেখালেখি এটা তো আসলে আপেক্ষিক। আমি নিজেও জানতাম না যে 2000 সাল থেকে আমি এখন পর্যন্ত এই 2026 সালে এসে আমি লেখালেখি করব, এটা আমি জানতাম না। এটা আসলে যারা এই লেখালেখির সঙ্গে সম্পৃক্ত বা যুক্ত তারা জানে এটা নেশাটা কি পরিমাণ প্রখর, কি পরিমাণ প্রবল। কারণ পত্রিকাতে নিজের নাম দেখা, নিজের কোনো সৃজনশীলতা যদি এটা সারা দেশের মানুষকে এক নিমিষে দেখানো যায়, আমার মনে হয় যে দিস ইজ গুড পয়েন্ট। তারেকুর রহমান, আমার আরো একজন লেখক বন্ধু, উনি লিখেছেন আপনি হঠাৎ হঠাৎ হারিয়ে যান কেন? তারেক, আমি হঠাৎ হঠাৎ হারাই না। আমার আইডি ডিজেবল হয়, আমার সোজা কথা আমার আইডি ডিজেবল হয়ে গেল বিগত ডিসেম্বর থেকে বেশ কয়েকবার। আমি একটা
হত্যাকাণ্ডের ভিডিও আমি ফরওয়ার্ড করেছি এবং আমি আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী তার পক্ষে কিছু যুক্তি দাঁড় করানোর কারণে আমার আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে। তো অনেককে হারিয়ে ফেললাম, অনেককে পেলাম। তো কুড়িয়ে পাওয়া মানিকগুলোর মধ্যে আপনি অন্যতম একজন। এবং হয়তো বেশ কয়েকদিন আমাদের যোগাযোগ ছিল না, আবার যোগাযোগ হচ্ছে, হবে। আমাদের সম্পর্ক যেহেতু লেখালেখি সূত্র ধরে, তো যতদিন আমি লিখবো ততদিন আপনি লিখবেন, আমাদের এই সম্পর্ক চলমান থাকবে। নুসরাত জাহান ফিয়াম উনি লিখেছেন, আপনার চোখগুলো আমার ভীষণ পছন্দ, এক্সেলেন্ট। আমি আসলে জীবনভর যে দুটি মূল্যায়ন সবসময় শুনেছি, একটা হচ্ছে আমার লেখার হাত নাকি অনেক ভালো, আর একটা হচ্ছে আমার চোখ নাকি অসাধারণ। কিন্তু লেখালেখির হাত ভালো কি মন্দ এগুলোর জাজমেন্ট এখন আর করি না, যেহেতু লিখি এটা হতে পারে। কিন্তু চোখের যে সৌন্দর্য, এটা বিলিভ মি আমি এখন পর্যন্ত বুঝি না। যে মানুষ বলে যে মায়া হরিণীর চোখ, মায়া হরিণের চোখ, মায়াময় চোখ, আকর্ষণীয় চোখ, কিন্তু চোখের ভিতরে কি সৌন্দর্য লুকায়িত থাকে এগুলো আমি এখন পর্যন্ত, এটা আমার অনুভবে অনুধাবনে কাজ করে না। চোখ তো আসলে মানে একটা কি মানে নেত্র, এখানে সৌন্দর্যের কি আবিষ্কার মানুষ পায়, আই হ্যাভ নো শিওর। কিন্তু জীবনভর আমি মানে চোখের সৌন্দর্য বা চোখের তারিফ আমি শুনে এসেছি। এবং তবে একটা ব্যাপার আমার একটু আপত্তিকর, এখন মনে হয় যে এটা ওই অর্থে আপত্তিকর না। যেমন ছোটবেলায় যেহেতু আমার বাদামি কালার চোখ, ছোটবেলা থেকে আমি যখন স্কুলে যেতাম, প্রাইমারি বা হাই স্কুল, আমাকে কিন্তু আমার বন্ধুরা বিলাইয়ের চোখ বলে খেপানো হতো। তখন এটা শুনতে আমার এত বিব্রত লাগতো, এত আনইজি ফিল হতো যে মানে বিড়ালের চোখের সঙ্গে আমার চোখকে তুলনা করা হচ্ছে। কিন্তু এখন যেহেতু আমি বুঝতে পেরেছি যে চোখের সৌন্দর্যের যে কোনো কোনো উপকরণ বা উপমা অথবা এটার নেপথ্যে কোনো বৈশিষ্ট্য আছে, এগুলো মানুষ বুঝে, কিন্তু আমি বুঝি না। তারপরও চোখের সৌন্দর্য আমার কাছে অতটা মনে হয় না যে এখানে সৌন্দর্য কোনোভাবেই নিহিত। তাইফা জাহান সাথী একটা প্রশ্ন আমাকে লিখেছেন যে আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলার সিক্রেটটা জানতে চাই। এটা আমি আগে বলেছি, আমি যেহেতু লেখালেখি করি, বই পড়তে হয়, বিভিন্ন ধরনের বই আমাকে খুব আকর্ষিত করে। তো বইয়ের ভাষা আমাকে সবসময় টানে এবং বেশ কিছু আবিধানিক অর্থ আমি রপ্ত করেছি, কিছু ভোকাবুলারি আমি চর্চা করি। সেটার ধারাবাহিকতায় হয়তো কথা বলার ভাবটা আমার মধ্যে চলে আসে। কিন্তু আমি বিশ্বাস করি আমার কথা বলা কখনো ভালো হয় না। এবং আরেকটা কথা হচ্ছে কি, আমি যেহেতু আউটডোরে বসবাস করি, আমাকে দিনের বেশিরভাগ সময় কর্মক্ষেত্রের জন্য মানে বাইরে থাকতে হয় এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে আমার উঠা বসা, হৃদ্যতা, আন্তরিকতা, যোগাযোগ, কথা বলার প্রয়োজনীয়তা, সবকিছুর উপর ভিত্তি করে কথা বলার মাপকাঠিটা আমাকে ওইভাবে বলতে হয়। এখন একজন সাধারণ মানুষের সঙ্গে আমি যেভাবে কথা বলবো, ঘরে আমি যেভাবে কথা বলবো, একজন অপরিচিত ভদ্রলোক শিক্ষিত মানুষের সঙ্গে কি আমি সেই আঞ্চলিক ভাষায় বা সেই সহজাত নিয়মে কথা বলবো? এটা আমাকে আকর্ষণ করে না। এবং আরেকটা কথা হচ্ছে, আমি ভীষণ পডকাস্ট এবং ইউটিউবের নানান টক শো দেখি, সেখান থেকে আমি এটা আমার মধ্যে ইনফ্লুয়েন্স করে দৈবক্রমে। তো এটা একটা কারণ হতে পারে যে আমি আমার কথা বলার ভাবভঙ্গিগুলো একটু অন্য ধারায় চলে যায়। কিন্তু আমি জানি যে এগুলো অন্যভাবে উপস্থাপন করারও কোনো কিছু না, এটা হচ্ছে আমার একটা হ্যাবিট। কথা বলার উচ্চারণগুলো, শব্দগুলো, শব্দ চয়ন বা যে বাণী, এগুলো অটোমেটিকলি চলে আসে এবং এটা একটা ভালো কাজ আমি আমি বিশ্বাস করি। কারণ আমি জানি যে সুন্দর করে কথা বলার মধ্য দিয়ে মানুষকে আকর্ষিত করা যায়। এবং আমাদের মিজানুর রহমান আজহারিকে দেখে আমি আরো বেশি অনুপ্রাণিত হলাম। তারপর আজ কিবরিয়াকে দেখে আমি আরো বেশি ইন্সপায়ার হলাম যে কথা বলা যে একটা শিল্প, কথা বলার মাধ্যমে যে মানুষের অন্তরের এত কাছাকাছি পৌঁছানো যায়, এটা অবশ্যই সম্ভব। আমি যে কয়েকটা প্রশ্ন এখন করলাম, আর প্রশ্ন করবো না, যেহেতু আমাকে অন্য কাজে এখন যেতে হবে। আমি আগেও বলেছি যে যতটুকু অবসর পাই আমি এই ক্রিয়েটিভিটিগুলো ক্রিয়েট করি, লেখালেখি করি, এবং এখন যেহেতু ভিডিও থেকে ইনকামের একটা সুযোগ আছে, আমি সেগুলোতেও একটু মনোযোগী। তো আমি এখন আমার কর্মস্থলে যাব, আবার পরবর্তীতে কোনো প্রশ্ন নিয়ে আমি আবার আসব।
এবং সে পর্যন্ত বলতে চাই যে অপেক্ষায় থেকো।